নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দাসপুরের জনসভায় মমতা, মৃতদের পরিবারের পাশে সাবিনা ইয়াসমিন, প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে 92% নম্বর, রক্তদান শিবিরের আয়োজন, ক্রমেই বাড়ছে করলা নদীর দূষণ। আসছে বিস্তারিত খবরে। দাসপুরের জনসভায় মমতা। দাসপুরের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কোভিডের সময় দেব নিজে গিয়ে ঘাটালের মানুষকে রান্না করে খাবার দিয়ে আসতো। ঘাটালে প্রতি বছর বন্যা হয়, কি কষ্টে থাকেন এখানকার মানুষ সেটা আমি জানি। দাসপুরে সোনার হাব হচ্ছে, আপনাদের বাড়ির সামনে আপনারা কাজ করবেন। হলদিয়া থেকে মেদিনীপুর হয়ে রঘুনাথপুর যাবে করিডোর। দেব বাচ্চা ছেলে, ও হয়তো সব জানে না। আমরা আসার পর কলেজ, বিদ্যালয় অনেক হয়েছে। বিদ্যাসাগর এবং ক্ষুদিরামের জায়গায় ডেভেলপমেন্ট অথরিটি করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা গ্যারেন্টি, আর ওরা যেটা বলে সেটা 420। পরিযায়ী শ্রমিকের 28 লক্ষ নাম নথিভুক্ত করেছি। যারা এখনো বাইরে আছেন ফিরে আসুন, আমি কার্ড করে দেব। দয়া করে ভোটের লিস্টে নাম রাখুন, ভোটটা দিন, না হলে বিজেপি আসলে সবাইকে তাড়িয়ে দেবে। বাংলায় বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ রাস্তার কাজে বাংলা প্রথম হয়েছে। আপনারা সবাই দেবকে ভোটটা দিন। দাসপুরের সভা মঞ্চ থেকে ঘাটালের মানুষকে আবেদন জানান মমতা। মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদী বাবু যদি আসেন, এনআরসি করে দেবেন, কেয়ার করে দেবেন, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, সংবিধান ভেঙে দেবে, ধর্মীয় কোনো সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের থাকবে না, ওবিসিদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। উনি একা রাজত্ব করবেন, দেশে কোনো নির্বাচন হবে না, এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক, আর মোদী বলছে না মোদী একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদী যা দেশ থাক। আমরা বলছি মোদী যা দেশ থাক, মানব থাক মোদী যা, শান্তি থাক মোদী যা, বিনা পয়সা রেশন থাক মোদী যা, লক্ষ্মী ভান্ডার থাক মোদী যা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মৃতদের পরিবারের পাশে সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাজ পড়ে মালদায় মৃত 11 জনের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এদিন ইংরেজ বাজারের মিল্কি ও মানিকচকের বেশ কিছু এলাকায় বাড়িতে গিয়ে মৃত পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও সমবেদনাও জানান। প্রত্যেকে যেটা দেখলাম খুব প্রাকৃতিক ঘটনা, এবং প্রত্যেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, এবং কয়েকটা বাড়ি তো দেখলাম যে মানে গার্জেন লেস হয়ে গেল, এরকম টাইপের পরিবারগুলো দেখে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, এমন সব পরিবারের ঘটনাগুলো ঘটছে। যাই হোক, দিদির নেতৃত্বে এবং দিদির নির্দেশে আমরা সরকারি এবং দলীয়গতভাবে যতটুকু পারার আমরা সহযোগিতা করেছি এবং পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, এবং প্রত্যেকটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ওল্ড মালদা থেকে শুরু করে আমাদের ইংলিশ বাজার, মানিকচক, গাজল সমস্ত জায়গাতে যাওয়া হয়েছে, আমরা এই পর্যন্ত পৌঁছেছি। ফলে আমাদের লোকাল যারা নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারাও সর্বতভাবে কালকে থেকে তাদের প্রত্যেকটা পরিবারকে সহযোগিতা করেছে, পাশে দাঁড়িয়েছে। আলটিমেট এটা আমাদের করার কিছু নেই, কিন্তু এতটুকুই বলতে পারি যে সকল পরিবারে এই ঘটনাটা ঘটেছে তারা যেন সুস্থ থাকে এবং মানসিক দিক থেকে
প্রতিশোধের জন্য শক্ত হয়ে ওঠে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে 92% নম্বর। প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে 92% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার কামারপাড়ার পায়েল পাল। আর সেই খবর জানা মাত্রই তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক, ডায়েরি, কলম দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা কোষাধ্যক্ষ বিদ্যুৎ দাস লাহা সহ অন্যান্যরা। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে 92% নম্বর পেয়ে প্রতিবন্ধী ছাত্রী পায়েল পাল তাক লাগিয়ে দিয়েছে। এই খবরে খুশি সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ ও তার মা বাবা। পায়েল পালের বাড়িতে গিয়েছিলাম। আপনারা শুনেছেন যে এবার উচ্চ মাধ্যমিকে সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও 92% নাম্বার পেয়ে এই কামারপাড়া তথা দক্ষিণ দিনাজপুরের উনি মান বাড়িয়েছেন। দেখে বিশ্বাসই করতে পারিনি যে এই রকম এত প্রতিবন্ধকতা থাকার পরও যে এত সুন্দর রেজাল্ট উনি করেছেন, তা আমাদের প্রত্যেকেরই গর্ববোধ হওয়া উচিত। আজকে ওনাকে দেখে আমরা যা বুঝলাম যে মনে অদম্য সাহস এবং ইচ্ছা শক্তি থাকলে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করা যায়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। তীব্র দাবদাহ ও গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব এবং একক প্রচেষ্টাতে যারা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন তাদের কাছে রক্তদান শিবির করার আহ্বান রাখছেন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর জন্য কাটোয়া মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বিপ্লব মণ্ডল ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং এখনো চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মানে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে রক্ত সংকট চলছে। আমরা রক্ত সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সুপার সাহেবের সাথে একটা আলোচনা করেছি। আগামী দিনে যাতে রক্ত সংকটটা দূর করতে পারি সে বিষয়ে যদি সর্বত্র যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে তাহলে রক্ত সংকট দূর হবে। তা না হলে রোগীর পরিবার পরিজনদের দারুণ হয়রানির শিকার হতে হচ্ছে এবং একটা অসাধু চক্র জাল বিস্তার করার চেষ্টা করছে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যাতে এই অসাধু চক্র কোনোরকমভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত জানালেন, যারা এখনো শিবিরের আয়োজন করতে পারেননি এই সংকট মুহূর্তে রক্তদান শিবিরের উদ্যোগ নিলে ভালো হবে। তাই এই মুহূর্তে রক্তদান শিবির করা দরকার। সেই সাথে রোগীর পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যেই আবেদন রাখলেন, রোগীর প্রাণ বাঁচাতে রক্তের ব্যবস্থা হচ্ছে, আপনারাও রক্ত দিতে এগিয়ে আসুন। আমরা বিভিন্ন সংগঠনের সাথে ডেকে মিটিং করা হয়েছে এখানে, বিশেষ করে দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এখানে মুখ্য ভূমিকা পালন করেছে এবং সবার সাথে একসাথে বসে তাদের সুবিধা অসুবিধা এবং এর মধ্যে এমার্জেন্সি ব্লাড ব্যাঙ্ক কিছু অ্যারেঞ্জ এখানকার লোকাল ওনারা করেছেন, প্লাস এখানকার লোকাল যারা নাগরিক আছেন তারাও ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছেন। আমাদের হেলথের দপ্তর থেকে, আমাদের সিএমওয়ের দপ্তর থেকে, আমাদের সাব ডিভিশন এবং চট্টগ্রাম 1-2 বিপিএসসি এবং সিএমআর বিপিএসসি এরা কিন্তু ব্লাড ডোনেশন অ্যারেঞ্জ করেছে এবং ভাতার বিপিএসসিতে আগামীকাল একটা ক্যাম্প আছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রমেই বাড়ছে করলা নদীর দূষণ। বারবার করলা নদীর দূষণের খবর সম্প্রচারিত হবার পর অবশেষে 2-1 দিনের মধ্যেই করলা নদী পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার পৌর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। ক্রমেই বাড়ছে দূষণ। কচুরিপানা, টোপাপানা, আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ির করলা নদীর বক্ষ, কমছে গভীরতা, স্রোতবিহীন অবস্থায় প্রায় হারিয়ে যেতে বসেছে উত্তরের টেমস তথা জলপাইগুড়ির করলা নদী।
এটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে প্রকাশিত তালিকাতেও, যা মোটেই জলপাইগুড়িবাসীর জন্য সুখকর খবর নয়। এক সময় এই করলার জল ছিল স্বচ্ছ পরিষ্কার, যে কারণে এই করলাকে ইটালির টেমস নদীর সাথে মিলিয়ে নাম দেওয়া হয়েছিল উত্তরের টেমস। এখন সেখানে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। নদী এখন পরিপূর্ণ কচুরিপানা, আবর্জনা সহ অন্যান্য নোংরায়। করলা নদীর জলের মাঝখানে রয়েছে পুকুরের মতো আস্তরণ, চারিদিকে কচুরিপানা খানা খন্দে ভরা, থার্মোকল, নিষিদ্ধ প্লাস্টিক, ক্যারিব্যাগের মতো আবর্জনায় ভরা নদীবক্ষ। স্রোত হারানো নদীতে বেড়েছে শ্যাওলার সংসার। দূর থেকে দেখলে মনে হবে নদীর চেহারা বিকৃত হয়ে গিয়েছে, হারাচ্ছে নদীর নাব্যতাও। যে করলা, যাকে টেমসের সঙ্গে তুলনা করা হয়, সেই করলা নদী আমরা দেখতে পাচ্ছি যে ভাগাড়ে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, পৌরসভা বারবার মানুষের কাছে বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিয়েছে যে করলা নদীর সংস্কার হবে, করলা নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, অথচ তাদের চোখের সামনে, ঠিক আছে, একটা মানে পরিকল্পনার অভাবে এবং সদিচ্ছার অভাবে আজকে জলপাইগুড়ি শহরের যে পরিবেশ, সেই পরিবেশকে দূষিত করছে আজকে করলা। যে করলা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা হয়তো করতে পারত। বারংবার প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত নদীর কোনো সংস্কার হয়নি। তাই সকল মানুষই চান এবার অন্তত নদীর সংস্কার হোক, তা না হলে করলা নদীকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে দাঁড়াবে। এই বিষয়ে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক তথা পরিবেশ প্রেমী ডক্টর রাজা রাউত উদ্বেগ প্রকাশ করে জানান, করলা নদী যদি এইভাবেই কচুরিপানা আবর্জনায় ভরে থাকে দিনের পর দিন, তাহলে খুব শীঘ্রই মুছে যাবে এই করলা নদী, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে। তাই নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে করলাকে বাঁচাতে, নোংরা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। মধ্যে পৌরসভার তরফ থেকে আপনারা দেখবেন যে করলার পাশে যে হাইড্রেন গুলো, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আজকে এই মুহূর্তে দেখবেন, গতকালকেও কাজ হয়েছে। গতকালকে করলার পাশে যে কৈলাস ভবন রয়েছে, কৈলাস ভবনের ওখানে কিন্তু হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজকে রবীন্দ্রনাথের সামনে হাইড্রেন গুলো পরিষ্কার করছি। এর পরবর্তীতে আমরা যেটা করলার কচুরিপানা রয়েছে, সেগুলো আমরা আগামীকাল পরশু থেকে কাজ শুরু। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। পঞ্চম দফার ভোট বনগাঁয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী শান্তনু বিশ্বাস, ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং, আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর, হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ, হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী এবং সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। আপনারা